বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরালেসের যৌথভাবে লেখা ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বইটি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ কিভাবে এত বছর ধরে বেঁচে থাকেন এবং শুধু বেঁচেই থাকেন না, বরং সুখী, শান্ত এবং কর্মঠ জীবনযাপন করেন? এই পৃথিবীর দৌড়ঝাঁপের মধ্যে যেখানে মানুষ ৩০ বছর বয়সেই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে কিছু মানুষ শত বর্ষ পার করেও প্রতিদিন সকালে এক নতুন সতেজ মন এবং হাসি মুখে দিন শুরু করেন। তাদের কাছে এমন কি আছে যা আমাদের কাছে নেই? সেই রহস্যই হলো ইকিগাই। ইকিগাই একটি জাপানি শব্দ, কিন্তু এর অর্থ শুধু কথায় প্রকাশ করা যায় না। এটি একটি অনুভূতি, একটি শক্তি, বেঁচে থাকার একটি কারণ। যখন জীবনের প্রতিটি দিনের একটি উদ্দেশ্য থাকে, যখন আমরা জানি আমাদের অস্তিত্বের কারণ কি, তখন আমাদের মন, শরীর এবং আত্মা তিনটি এক ছন্দে চলতে শুরু করে। ভাবুন তো এক এমন সকালের কথা যেখানে আপনি কোনো অ্যালার্ম ছাড়াই জেগে উঠছেন, শুধু এই কারণে যে আপনি আপনার জীবনটাকে উপভোগ করার জন্য উত্তেজিত। আপনি জানেন যে আজকের দিনটি কেবল অন্যের জন্য নয়, আপনার নিজের বিকাশের জন্যেও। কোনো মানসিক চাপ নেই, কোনো ভয় নেই, কেবল এক অভ্যন্তরীণ শান্তি এবং আবেগ। এটাই সেই জাদু যাকে বলা হয় ইকিগাই। জাপানের এক ছোট্ট দ্বীপ ওকিনাওয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বাস করেন। এই মানুষগুলো জিমে যান না বা কোনো ডায়েট প্ল্যানও অনুসরণ করেন না, কিন্তু তবুও তারা এত দীর্ঘ এবং সুখী জীবনযাপন করেন, কারণ তারা নিজেদের ইকিগাই খুঁজে পেয়েছেন। সেই ছোট্ট কারণ যা প্রতিদিন সকালে তাদের জেগে ওঠার প্রেরণা যোগায়। ইকিগাই কোনো সাফল্যের সূত্র নয়, এটি একটি জীবন দর্শন যা আমাদের বলে যে প্রকৃত সন্তুষ্টি কেবল অর্থ বা খ্যাতির মধ্যে নেই, বরং সেই কাজে আছে যা করলে হৃদয়ে শান্তি মেলে, যাতে পৃথিবীর মঙ্গল হয় এবং যা আমাদের নিজেদের সঙ্গে যুক্ত করে। এই আলোচনায় আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব যা আমাদের দৈনন্দিন জীবনে নীরবে লুকিয়ে আছে, কিন্তু যদি তাকে একবার ধরতে পারা যায় তবে জীবন শুধু চলে না, সুগন্ধে ভরে ওঠে। চলুন সেই যাত্রার সূচনা করি যা আপনাকে আপনার নিজের ইকিগাই পর্যন্ত নিয়ে যাবে। আপনি কি আপনার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে প্রস্তুত? প্রথম অধ্যায়, ইকিগাই, বার্ধক্য পর্যন্ত যৌবনকে বাঁচিয়ে রাখার শিল্প। আপনি কি কখনো ৯০ বছরের বৃদ্ধকে দেখেছেন, যিনি প্রতিদিন সকালে উঠে বাগানে কাজ করেন, অন্যদের সাহায্য করেন এবং তার মুখে ঠিক শিশুর মধ্যে এক নির্মল হাসি নিয়ে চলেন? কোনো অভিযোগ নেই, কোনো ক্লান্তি নেই, শুধু প্রতিটি দিনকে সম্পূর্ণ আন্তরিকতার সাথে বাঁচার ইচ্ছা। মনে হয় যেন সময় তার জন্য থমকে গেছে। এবার ভাবুন ঠিক সেই সময়ে কোনো ৩০ বছরের যুবককে, যে বোমবার সকালেই ক্লান্ত বোধ করে, যার কাছে প্রতিদিনের জীবনটা একটা বোঝার মতো মনে হয় এবং যে প্রতি সন্ধ্যায় নিজেকে প্রশ্ন করে যে আমি এই সব কিছু কার জন্য করছি। দুজনেই জীবিত, কিন্তু দুজনেই কি সত্যি জীবনযাপন করছেন? এখান থেকেই শুরু হয় ইকিগাইয়ের পথচলা, সেই অনুভূতি যা ঘড়ির কাঁটার টিকটিক শব্দের মতো সূক্ষ্ম, কিন্তু একবার যদি তাকে ধরা যায় তবে তা আপনার জীবনের দিশাই বদলে দেয়। ইকিগাই কোনো লক্ষ্য নয় যা আপনাকে অর্জন করতে হবে, এটি হলো সেই কারণ যা আপনাকে সকালে বিছানা ছাড়তে বাধ্য করে, এমন কিছু যা পৃথিবীর কোলাহল থেকে বের করে আপনার ভেতরের কণ্ঠস্বর পর্যন্ত পৌঁছে দেয়। কল্পনা করুন আপনি এক দ্বীপে আছেন, সেখানে কোনো ডেডলাইন নেই, কোনো সামাজিক চাপ নেই, তবুও আপনি প্রতিদিন অনুপ্রাণিত, উজ্জীবিত এবং পরিপূর্ণ, কারণ আপনি জানেন আপনি যা করছেন তা আপনার হৃদয়ের সবচেয়ে কাছের। জাপানের ওকিনাওয়া শহরে এমন অনেক মানুষ আছেন যারা ১০০ বছরের বেশি বাঁচেন। এক ১০২ বছরের মহিলা প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যান। একজন ৯৯ বছরের বৃদ্ধ আজও বন্ধুদের সাথে মাটিতে হাত দিয়ে বাগানের মাটি খড়েন। আর যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা এত কর্মঠ কীভাবে, তাদের উত্তর হয়, কারণ আমার কাছে বেঁচে থাকার একটা কারণ আছে, আমার ইকিগাই। একবার এক যুবক চাকরি ছেড়ে পাহাড়ে চলে গিয়েছিল। সবাই তাকে পাগল ভাবত, কিন্তু সে প্রতিদিন সকালে ক্যামেরা নিয়ে সূর্যোদয় ক্যামেরাবন্দি করত, তারপর বাচ্চাদের ফটোগ্রাফি শেখাতো। তার না কোনো বড় গাড়ির শখ ছিল, না কোনো দামি পদবীর মোহ। তার হাসিতে সেই দীপ্তি ছিল যা লক্ষ মানুষের মধ্যে একজনের মুখে দেখা যায়। সে তার ইকিগাইয়ের সাথে জীবনযাপন করছিল। আমাদের মধ্যে অনেকেই জীবনটাকে শুধু কাটিয়ে দিচ্ছি, সপ্তাহের দিনগুলো কোনো মতে পার করে সপ্তাহান্তের অপেক্ষা করছি।
সোমবারের ক্লান্তি শুক্রবারের পার্টিতে ঢাকার চেষ্টা করছি, কিন্তু ভেতর থেকে সব কিছু ফাঁকা মনে হয়। কখনো কখনো ইকিগাই খুব ছোট কিছু হতে পারে, যেমন কোনো পথ কুকুরকে খাওয়ানো, কোনো বৃদ্ধাকে সাহায্য করা বা কোনো ভাঙা জিনিস নিজের হাতে ঠিক করা। কিন্তু এই ছোট ছোট কাজগুলোই যখন হৃদয় দিয়ে করা হয়, তখন তা আপনার জীবনকে এমন এক দিশা দেয় যা কোনো বড় সাফল্যেও দিতে পারে না। এখন প্রশ্ন ওঠে, আমাদের সবার কি ইকিগাই থাকে? উত্তর হলো হ্যাঁ। পার্থক্য শুধু এইটুকু যে কেউ তা খুঁজে পেয়েছে আর কেউ এখনও ভিড়ের মধ্যে তাকে খুঁজে চলেছে। ইকিগাই সেই মোমবাতির মতো যা অন্ধকারে জ্বলে। শুরুতে তার আলো কম মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তা আপনার পথকেও আলোকিত করে তোলে এবং আপনার ভেতরের অন্ধকারকেও দূর করে। যখন আপনি সেই কাজটা করেন যা আপনি মন থেকে ভালোবাসেন, তখন আপনার বয়স কেবল একটা সংখ্যা হয়ে দাঁড়ায়। এই জন্যই যারা ইকিগাই খুঁজে পান তারা কখনো অবসর নেন না। তাদের জন্য জীবনের কোনো শেষ নেই, কারণ প্রতিটি দিনই তাদের কাছে এক নতুন শুরু। তাহলে ভাবুন, আপনি কি আপনার ইকিগাই খুঁজে পেয়েছেন? হয়তো আজ উত্তর না হবে, কিন্তু যদি আপনি আজ সেই খোঁজ শুরু করেন, তবে বিশ্বাস করুন সেই দিন নিশ্চয়ই আসবে যখন আপনি অ্যালার্মের শব্দে নয়, আপনার ভেতরের আবেগের টানে জেগে উঠবেন। আর সেদিন থেকে আপনার জীবন সত্যিকার অর্থে শুরু হবে। দ্বিতীয় অধ্যায়, বার্ধক্য রোধের রহস্য। ছোট ছোট অভ্যাস যা জীবনকে দীর্ঘ ও সুখী করে তোলে। কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ বয়সের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠেন? যতই তাদের চুল সাদা হয়, তাদের মুখে এক অন্যরকম আভা ফুটে ওঠে, যেন সময় তাদের ক্লান্ত করছে না, বরং আরও শক্তিশালী করে তুলছে। যে বলিরেখা অন্যদের কাছে বার্ধক্যের চিহ্ন, তাদের জন্য তা প্রজ্ঞার প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু কিভাবে? তাদের কাছে কি কোনো জাদুকরী প্রতিকার আছে, কোনো বিশেষ টনিক বা কোনো দামি ডাক্তার? না, তাদের কাছে আছে কিছু দৈনন্দিন অভ্যাস, কিছু এমন নিয়ম যা বাইরে থেকে নয়, ভেতর থেকে তাদের তরুণ রাখে। এটাই সেই বার্ধক্য রোধের রহস্য, যা মানুষের শরীরকে নয়, আত্মাকে বাঁচিয়ে রাখে। ওকিনাওয়ার রাস্তায় যখন ভোরের প্রথম কিরণ পড়ে, তখন সেখানকার বৃদ্ধরা বাড়ির বাইরে ঝাঁটা নিয়ে পরিষ্কার করতে শুরু করেন। তারা ব্যায়াম করছেন না, কিন্তু তাদের শরীর সক্রিয়। সেখানে জিমের সংস্কৃতি নেই, কিন্তু তাদের প্রতিটি দৈনন্দিন কাজই এক মননশীল গতিবিধি। এবার ভাবুন আমাদের জীবনের কথা। সকালে উঠেই ফোনের স্ক্রিন, তারপর অফিসের চেয়ার, তারপর গাড়ির সিট এবং রাতে ক্লান্ত হয়ে বিছানা। এই আধুনিক জীবন আমাদের শারীরিক আরাম দেয়, কিন্তু আমাদের শরীর ও মস্তিষ্ক দুটোকেই অলস করে তোলে। সেখানকার মানুষ প্রতিদিন এমন কিছু করেন যা তাদের অভ্যন্তরীণ শক্তিতে ভরিয়ে দেয়। বাগান করা, রান্না, নাচ, চা উৎসব এবং সবচেয়ে জরুরি হলো অন্যদের সাথে সংযোগ স্থাপন করা। তাদের হৃদয়ে একাকিত্ব নেই, আছে সংযোগ এবং একাত্মতার অনুভূতি। একবার এক 94 বছর বয়সী বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এত উদ্যমী কিভাবে থাকেন। তিনি হেসে উত্তর দিলেন, কারণ আমি প্রতিদিন হাসি এবং অন্যদেরও হাসাই। এই ছোট্ট উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট সত্য, আনন্দই আরোগ্য। যখন আপনি আপনার চারপাশে ইতিবাচকতা ছড়ান, তখন তা আপনার কোষগুলোকে পুনর্জীবিত করে। হাসি, বন্ধুত্ব, কৃতজ্ঞতা এবং ছোট ছোট শারীরিক কার্যকলাপ, এই সব কিছু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। এরপর আসে খাবারের কথা। ওকিনাওয়ার মানুষ একটি বিশেষ নীতি মেনে চলেন, তা হলো হারা হাচিবু, অর্থাৎ পেট কেবল 80% পর্যন্তই ভরা। পেট পুড়ে খাওয়ার লোভ নেই, অকারণে কিছু খাওয়ার ইচ্ছাও নেই, শুধু ততটুকুই খাওয়া যতটুকু প্রয়োজন। আর তারা খান প্রাকৃতিক জিনিস, কম তেল, বেশি শাকসবজি, মরশুমি ফল, ফার্মেন্টেড খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবুজ চা। আর এই সব কিছু তারা একা খান না, খাবার তাদের জন্য একটি উৎসবের মতো, যেখানে পরিবার একসাথে বসে, গল্প হয় এবং প্রতিটি গ্রাসের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া হয়। ভাবুন তো, যদি আমরাও প্রতিটি খাবারকে একটি মননশীল মুহূর্তে পরিণত করতে পারতাম, তাহলে আমাদের শরীরের প্রতিক্রিয়া কতটা বদলে যেত। এছাড়াও আরও একটি সুন্দর জিনিস তারা তাদের জীবনে গ্রহণ করেছেন, ধীর জীবনযাপন বা স্লো লিভিং, অর্থাৎ কম দৌড়ঝাঁপ, বেশি সচেতনতা। সারাক্ষণ ঘড়ির কাঁটার পেছনে ছোটা নয় বা প্রতিটি নোটিফিকেশনে মনোযোগ দেওয়া নয়। তারা প্রতিটি কাজকে, তা সে কাপড় কাচাই হোক বা সবজি কাটা, শিল্পের মতো করে দেখেন। আর এই দৃষ্টিভঙ্গি তাদের হৃদস্পন্দনকেও শান্ত রাখে। তাহলে এখন প্রশ্ন জাগে, আমরাও কি এমনটা করতে পারি?
আমরা আধুনিক মানুষ, আমাদের কাছে গ্যাজেট আছে, ডেডলাইন আছে, কিন্তু আমাদের কাছে কি সেই অভ্যন্তরীণ শান্তি আছে? যদি উত্তর না হয়, তার মানে এটা নয় যে দেরি হয়ে গেছে, বরং এটাই সময় একটু ধীর হওয়ার, একটু সংযোগ স্থাপন করার, নিজের শরীরের সাথে, নিজের শ্বাসের সাথে, নিজের প্রিয়জনদের সাথে। বার্ধক্য রোধ কোনো দামি রুটিন নয়, এটি একটি মানসিকতা, এমন এক চিন্তা যা বলে আমি আমার শরীরকে শাস্তি দেব না, আমি তাকে লালন করব। আর এটাই ইকিগাইয়ের দ্বিতীয় শিক্ষা। যদি তুমি তোমার জীবনকে দীর্ঘ করতে চাও, তবে তাকে হালকা, সুখী এবং অর্থপূর্ণ করে তোলো। তাই পরের বার যখন সকালে উঠবে, তখন নিজেকে একটা প্রশ্ন করো, আজ কি আমি আমার শরীর, মন ও আত্মা এই তিনটের জন্যই কিছু ভালো করতে পারি? আর হয়তো সেখান থেকেই শুরু হবে তোমার দীর্ঘ ও সুখী জীবনের আসল যাত্রা। তৃতীয় অধ্যায়, লোগোথেরাপি থেকে ইকিগাই, কিভাবে নিজের উদ্দেশ্য জেনে দীর্ঘ ও উন্নত জীবনযাপন করা যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন সবচেয়ে বড় যন্ত্রণা কি? ক্ষুধা নয়, অসুস্থতা নয়, একাকিত্বও নয়। সবচেয়ে বড় যন্ত্রণা হলো উদ্দেশ্যহীন জীবন। এমন একটা জীবন যেখানে সব কিছু আছে, টাকা, জিনিসপত্র, সম্পর্ক, কিন্তু তারপরেও কিছু একটা অনুপস্থিত, এক শূন্যতা, যা প্রতিদিন সকালে চোখ খোলার সাথে সাথেই অনুভূত হয়। যেন ভেতর থেকে কেউ প্রশ্ন করছে, তুমি কেন বেঁচে আছো? অনেক মানুষ সারা জীবন এই প্রশ্ন নিয়েই বেঁচে থাকেন, আর কিছু মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজে পান, সেই উত্তর যা তাদের প্রতিটি যন্ত্রণাকে এক নতুন দিশা দেয়, সেই উত্তর যাকে আমরা বলি ইকিগাই। কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তা সহজ নয়। অনেক সময় এই পথ যন্ত্রণার দিয়েই যায়। আর এই মোড়েই আসে একটা ধারণা, লোগোথেরাপি। লোগোথেরাপির অর্থ হলো অর্থ দিয়েই আরোগ্য লাভ। অর্থাৎ যখন তোমার জীবনে যন্ত্রণা আসে, তখন তার থেকে পালিয়ে না গিয়ে প্রশ্ন করো যে এর উদ্দেশ্য কি। কারণ যেদিন তুমি তোমার যন্ত্রণার অর্থ বুঝে যাবে, সেদিন সেই যন্ত্রণাই তোমার শিক্ষক হয়ে উঠবে। একটি সত্যি ঘটনা শুনুন। এক ব্যক্তি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার পরিবারকে হারিয়েছিলেন। ক্ষুধা, ঠান্ডা এবং মৃত্যুকে প্রতিদিন দেখেছেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি প্রতিদিন সকালে উঠে নিজেকে প্রশ্ন করতেন যে আজ কি আমি কোনো একজনের সাহায্য করতে পারি? আর সেই ছোট্ট উদ্দেশ্যই তার জীবনের প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। এবার ভাবুন, যদি এত বড় দুঃখ একটা উদ্দেশ্য দিয়ে সহ্য করা যায়, তবে আমরা আমাদের রোজকার দৌড়ঝাঁপ, মানসিক চাপ আর দ্বন্দ্বকেও সেই উদ্দেশ্য দিয়ে অর্থপূর্ণ করে তুলতে পারি। ইকিগাইয়ের বৈশিষ্ট্য এখানেই যে এটি আপনাকে আপনার ভেতরের শূন্যতা থেকে বেরিয়ে আনে। যখন আপনি যাবেন কেন আপনি ঘুম থেকে উঠছেন, কেন কাজ করছেন, কেন হাসছেন, তখন প্রতিটি জিনিসেই এক গভীরতা চলে আসে। একটি ছোট্ট শিশু যখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিন একটি ফুল তুলে তার দিদিমাকে দেয়, তখন সেই কাজটি ছোট হতে পারে, কিন্তু সেই শিশুর উদ্দেশ্য অনেক বড়, ভালোবাসা, আনন্দ, সংযোগ। ইকিগাই কোনো বড় তত্ত্ব নয়, এটি হলো সেই সুতো যা আপনার কাজ, আপনার আনন্দ এবং আপনার উদ্দেশ্যকে একসাথে বুনে দেয়। যেমন একজন কুমোর প্রতিদিন মাটিকে আকার দেয়, সেই একই রুটিন, একই ঘোরন্ত চাকা, কিন্তু তার ভেতরে একটা অর্থ আছে, নতুন কিছু তৈরি করা। সে ক্লান্ত হয় কিন্তু ভেঙে পড়ে না, কারণ সে জানে সে শুধু পাত্র তৈরি করছে না, সে কারোর ঘরে জীবনের সুবিধা পৌঁছে দিচ্ছে। আজকার দুনিয়ায় অনেকেই নিজের কাজকে বোঝা মনে করেন, কিন্তু যারা নিজের কাজে অর্থ খুঁজে নিয়েছেন, তাদের জন্য সেই কাজই পূজা হয়ে যায়, সেই চাকরি এক আহ্বানে পরিণত হয়। তাই ইকিগাই শুধু এটা জিজ্ঞাসা করে না যে তুমি কি করো, বরং জিজ্ঞাসা করে কেন করো। তাই আপনার কাছে একটি প্রশ্ন, যদি আজ আপনি সব কিছু ছেড়ে দেন, তারপরেও কি এমন কোনো কাজ আছে যেটা আপনি মন প্রাণ দিয়ে করতে থাকবেন, যে কাজটি আপনি টাকা ছাড়াও করতে চাইবেন? সেটাই হলো আপনার ইকিগাইয়ের দিকে প্রথম পদক্ষেপ। হয়তো আপনি আজই এই উত্তর পাবেন না, কিন্তু এই প্রশ্নটি আপনাকে থামতে দেবে না। এটাই এর শক্তি। যতদিন জীবন আছে ততদিন এই প্রশ্নের পিছু নাও, কারণ যখন আপনি তার উত্তর পাবেন, তখন জীবন শুধু কেটে যাওয়ার জন্য থাকবে না, তা বাঁচার মতো হয়ে উঠবে। ইকিগাই মানে হলো প্রতি সকালে চোখ খুলেই অনুভব করা যে আজও এমন কিছু আছে যা আমি পৃথিবীকে দিতে পারি। আর যখন এই অনুভূতি প্রতিদিন আপনার সাথে থাকবে, তখন বয়স কেবল একটি সংখ্যা হয়ে যাবে আর জীবন একটি সুন্দর গান। চতুর্থ অধ্যায়, যা কিছু করো তাতে প্রবাহ বা ফ্লো খুঁজে নাও, কিভাবে কাজ এবং অবসরকে বিকাশের মাধ্যম বানানো যায়। আপনি কি কখনো এমন মুহূর্ত অনুভব করেছেন যখন সময় যেন থমকে গেছে? না খিদে পায়, না তেষ্টা,
শুধু আপনি আছেন আর আপনার কাজ। আপনার না কোনো ডিস্ট্র্যাকশনের চিন্তা থাকে, না আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে। পুরো শরীর, মন এবং আত্মা সব কিছু একসাথে সেই একটিই কাজে ডুবে আছে। একেই বলে ফ্লো বা প্রবাহ। ফ্লো হলো সেই জাদুকরী অবস্থা যেখানে মানুষ তার সর্বোচ্চ ক্ষমতায় থাকে, যেখানে সৃজনশীলতা, মনোযোগ এবং শান্তি একসাথে মিলে যায়। আর এটাই সেই জায়গা যেখানে ইকিগাই বিকশিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকের জীবনে মানুষ কাজকে শাস্তি মনে করে। কোনোভাবে শেষ হয়ে গেলেই হয়, কবে শুক্রবার আসবে এই চিন্তাই প্রতিদিন সকালে মাথায় আসে। আর এই চিন্তাই আমাদের ভেতরের শিল্পী, স্রষ্টা এবং কর্মীকে আমাদের থেকে দূরে নিয়ে যায়। ফ্লো এমন এক দরজা যা প্রতিটি মানুষের ভেতরেই খুলতে পারে। একজন লেখক যখন শব্দে ডুবে যান, একজন চিত্রকর যখন তুলি দিয়ে সময়কে গলিয়ে দেন, একজন শেফ যখন স্বাদকে সাজান, এমনকি একজন শ্রমিক যখন ইটের শাড়ি সোজা করেন, তখনও তিনি ফ্লোতে থাকেন। এর মানে এই নয় যে ফ্লো শুধু বড় বড় কাজেই হয়। ফ্লো সেখানে হয় যেখানে মন এবং হাত একসাথে কাজ করে, ভয় ছাড়া, তুলনা ছাড়া, ডিস্ট্র্যাকশন ছাড়া। এখন প্রশ্ন আসে, ফ্লোতে কিভাবে যাওয়া যায়? সবার আগে আপনাকে সেই কাজটি বেছে নিতে হবে যাতে আপনি হারিয়ে যেতে পারেন। যা অন্যকে দেখানোর জন্য করেন তা নয়, বরং যা আপনার আত্মাকে শান্ত করে। তারপর আপনাকে আপনার কমফর্ট জোনের থেকে একটু ওপরে যেতে হবে, যাতে কাজটি না খুব সহজ হয়, না খুব কঠিন, ঠিক ততটাই যাতে আপনার পুরো মনোযোগ তাতে ডুবে যায়। একবার একটি ছেলে ছিল যে প্রতিদিন গিটার অনুশীলন করত। ঘন্টার পর ঘন্টা সে একটা সুরই আটকে থাকত, কিন্তু হার মানত না। যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার কি একঘেয়ে লাগে না, সে বলল, যখন আমি বাজাই তখন আমি থাকিই না, শুধু সঙ্গীত থাকে। এটাই ফ্লো, যেখানে আপনি নিজেকে ভুলে যান আর শুধু সেটাই থেকে যায় যা আপনি তৈরি করছেন, যা আপনি যাপন করছেন। ফ্লোয়ের সবচেয়ে বড় সুন্দর দিক হলো, যখন আপনি এর মধ্যে থাকেন তখন সময় আপনার দাসত্ব করে। ঘন্টা কিভাবে কেটে যায় তা টেরই পাওয়া যায় না। আর যখন আপনি বাইরে আসেন তখন আপনার ক্লান্তি নয়, সন্তুষ্টি অনুভূত হয়। আজকের দুনিয়া আপনাকে শেখায় মাল্টিটাস্ক করতে, দ্রুত চলতে, তাড়াতাড়ি ফল আনতে। কিন্তু ফ্লো আপনাকে শেখায় ধীরে চলতে, গভীরে যেতে, প্রতিটি মুহূর্তকে যাপন করতে। ওকিনাওয়ার বৃদ্ধদের দেখুন, যখন তারা বাগানে ফুল লাগান তখন তারা শুধু বাগান পরিচর্যা করেন না, তারা ফ্লোতে থাকেন। যখন তারা হাতে করে চা বানান, প্রতিটি নড়াচড়া, প্রতিটি সুগন্ধ অনুভব করেন, তখন তা ধ্যানের চেয়ে কম কিছু নয়। ফ্লো আপনার মস্তিষ্ককে রিসেট করে, আপনার শরীরে ডোপামিন এবং এন্ডোরফিনের বর্ষণ ঘটায়, আর সবচেয়ে বড় কথা, এটি আপনাকে জীবন্ত অনুভব করায়। তাই আপনি যাই করুন না কেন, পড়া, লেখা, রান্না করা, হাঁটা, গান গাওয়া বা মাটিতে খেলা, সেই কাজে এমনভাবে ডুবে যান যাতে আপনি এবং সেই কাজটি এক হয়ে যান। ফ্লোতে বাঁচা মানে হলো জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণ সজাগতার সাথে যাপন করা। তাই পরের বার যখন আপনি কোনো কাজ করবেন, তা ছোট হোক বা বড়, মোবাইলটা পাশে রাখুন, মনোযোগকে কেন্দ্রীভূত করুন এবং নিজেকে সেই মুহূর্তে হারিয়ে যেতে দিন। কারণ ফ্লোই সেই জায়গা যেখানে ইকিগাই শ্বাস নেয়। আর যখন আপনি সেই জায়গায় থাকেন তখন পৃথিবীর সবচেয়ে খাঁটি আনন্দ আপনার কাছে থাকে। পঞ্চম অধ্যায়, দীর্ঘজীবীর অধিপতিগণ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের মুখ থেকে জীবনের রহস্য। ভাবুন তো এমন এক জায়গার কথা যেখানে মানুষ 90 বা 100 বছর বয়সেও লাঠি ছাড়া হাঁটেন, নিজের খাবার নিজে তৈরি করেন এবং প্রতিদিন সকালে শিশুর মতো নির্মল হাসি নিয়ে ঘুম থেকে ওঠেন। যেখানে বয়স কেবল একটি সংখ্যা আর জীবন প্রতিদিন এক নতুন সূচনা। এমন এক জায়গা হলো জাপানের ওকিনাওয়া দ্বীপ। এই জায়গাটি শুধু তার সৌন্দর্য বা সমুদ্রের জন্য পরিচিত নয়, বরং এখানকার মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি শতায়ু বা 100 বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে গণ্য করা হয়। আর আশ্চর্যের বিষয় হলো, এদের অধিকাংশই না ডাক্তারের কাছে যান, না কোনো দামি চিকিৎসা করান। তারপরেও তারা সুস্থ থাকেন, সুখী থাকেন এবং প্রতিদিন উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করেন। কেন? কারণ তারা ইকিগাইকে শুধু বোঝেননি, তাকে যাপন করেছেন। যখন সেখানকার একটি 102 বছর বয়সী কৃষককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এখনও কেন খেতে কাজ করেন, তখন তার উত্তর ছিল, কারণ আমার সবজিগুলোর এখনও আমাকে প্রয়োজন। এই কথা শুনে শরীরে কাঁটা দিয়ে ওঠে। এমন একজন মানুষ যে নিজেকে কোনো কাজের যোগ্য মনে করেন, পৃথিবী যাই ভুলুক না কেন।
ইকিগাই শুধু পেশা নয়, সেখানকার মানুষরা শিক্ষক, সঙ্গীতবিদ বা ব্যবসায়ী নন। তারা চুতার, জেলে, মালির মতো কাজ করেন, কিন্তু প্রত্যেক ব্যক্তি তার কাজে এতটাই মগ্ন যে সেটাই তার জীবন হয়ে উঠেছে। তাদের জীবনযাপন সাধাসিধে, তাদের বাড়ি ছোট কিন্তু হৃদয় অনেক বড়। তারা বেশি খান না, শুধু হাঁড়াহাঁচি বুড় নিয়ম পালন করেন, অর্থাৎ পেট 80% পর্যন্ত ভরা। তারা ফাস্ট ফুড খান না, প্যাকেজড স্ন্যাক্স খান না। তারা খান তাজা, হালকা এবং প্রকৃতির সাথে যুক্ত খাবার। তাদের দিন শুরু হয় সূর্যের সাথে এবং সন্ধ্যা নামার আগেই তারা আরামে ঘুমিয়ে পড়েন। দিনভর কোনো দৌড়ঝাঁপ নেই, কোনো প্রতিযোগিতা নেই, তবুও প্রত্যেক ব্যক্তি সক্রিয়, সচেতন এবং পরিপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো তাদের সম্প্রদায়। ওকিনামার বৃদ্ধরা একা বাঁচেন না, তারা মোয়াই নামক দলে থাকেন, যা বন্ধুত্বের এমন এক প্রতিষ্ঠান যেখানে মানুষ জীবনভর একে অপরের সঙ্গ দেয়। দুঃখ হোক বা আনন্দ, অসুস্থতা হোক বা উৎসব, তারা একা থাকেন না। এবার ভাবুন, যখন কোনো বৃদ্ধ তার পুরনো বন্ধুদের সাথে বসে হাসাহাসি করার সুযোগ পান, যখন প্রতিদিন কোনো অর্থপূর্ণ কাজের জন্য ঘুম থেকে ওঠার কারণ থাকে, যখন শরীরকে মানসিক চাপ দিয়ে নয় বরং ভালোবাসা এবং উদ্দেশ্য দিয়ে ভরা হয়, তখন সেই মানুষটি কিভাবে অসুস্থ হবেন? আরও একটি জিনিস যা প্রত্যেক শতায়ুর মধ্যে সাধারণভাবে পাওয়া যায় তা হলো কৃতজ্ঞতা। তারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ জানান। তাদের জন্য প্রতিটি সূর্যোদয় একটি উৎসব, প্রতিটি চায়ের কাপ একটি আশীর্বাদ। আর এই মনোভাবই তাদের সেই পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা শুধু টিকে থাকছেন না, বরং জীবনকে উদযাপন করছেন। ওকিনাওয়ার এই দীর্ঘ জীবনের অধিপতিরা আমাদের শেখান যে দীর্ঘ জীবন জেনেটিক্স দিয়ে নয়, জীবনধারা দিয়ে তৈরি হয়। সেই জীবনধারা যাতে সরলতা আছে, সংবেদনশীলতা আছে এবং সর্বোপরি ইকিগাই আছে। তাই যদি আপনিও দীর্ঘ, শান্ত এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে চান, তবে তাদের মতো করে ভাবুন। আপনার দৈনন্দিন রুটিনকে একটি ধ্যানে পরিণত করুন, আপনার সম্পর্কগুলোকে অগ্রাধিকার দিন এবং প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোন কারণে জীবিত আছি? কারণ যখন আপনার কাছে বেঁচে থাকার কারণ থাকে, তখন বয়স আপনাকে ক্লান্ত করতে পারে না, শরীর কখনো বৃদ্ধ হয় না এবং প্রতিটি দিন একটি উপহার হয়ে ওঠে। ষষ্ঠ অধ্যায়, জাপানের শতায়ুদের থেকে শিক্ষা, জীবনের অমূল্য পাঠ। কখনো কোনো বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে দেখেছেন? সেখানে এক অন্যরকম আভা থাকে, যেন প্রতিটি বলিরেখার পেছনে কোনো গল্প লুকিয়ে আছে, আর প্রতিটি নীরবতার পেছনে কোনো গভীর শিক্ষা। এবার ভাবুন সেই মানুষদের কথা যারা 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছেন, কিন্তু তাদের চোখে এখনও আশা বেঁচে আছে, তাদের চলায় এখনও আত্মবিশ্বাস জীবন্ত। জাপানের ওকিনাওয়া এবং অন্যান্য ব্লু জোনে যখন এই শতায়ুদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কিভাবে এত দীর্ঘ এবং সুখী জীবনযাপন করেছেন, তখন তাদের উত্তরগুলো বইয়ের মতো ছিল না। সেই উত্তরগুলো ছিল জীবনের সরলতায় ভরা। এক 104 বছর বয়সী বৃদ্ধা বলেছিলেন, প্রতিদিন সকালে আমি প্রথমে সূর্যকে নমস্কার জানাই এবং নিজেকে বলি আজ কিছু ভালো করতে হবে। শুনতে এই কথাটা ছোট লাগতে পারে, কিন্তু এখান থেকেই শুরু হয় একটি দিনের ইতিবাচকতা। যখন মানুষ কৃতজ্ঞতার সাথে দিন শুরু করে, তখন জীবনও তাকে তেমনই প্রতিদান দেয়। একইভাবে এক 101 বছর বয়সী বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি কখনো চিন্তিত হন? তিনি হেসে বললেন, চিন্তা যখন আসে আমি তাকে চা খাইয়ে বসিয়ে রাখি, তারপর সে নিজেই চলে যায়। কত গভীর উত্তর! আজকের যুগে আমরা ছোটোখাটো সমস্যাতেই ভেঙে পড়ি, কিন্তু তারা তাকে বন্ধু বানিয়ে নেন। তাদের জীবন আমাদের শেখায় যে সুখী থাকার জন্য বড় বাড়ি, বড় গাড়ি বা বড় বেতনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় অর্থের, একাত্মতার এবং এমন এক অভ্যন্তরীণ শান্তির যা কোনো বাজারে বিক্রি হয় না। শতায়ুদের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনকে হালকাভাবে নেওয়া, ছোট ছোট কথায় হাসতে শেখা। যখন কিছু হারিয়ে যায় তখন আফসোস না করা, আর যখন কিছু পাওয়া যায় তখন অহংকার না করা। তাদের জন্য প্রতিটি দিন একটি উপহার, প্রতিটি কাজ একটি পূজা। এক 102 বছর বয়সী মহিলা প্রতিদিন এমব্রয়ডারি করেন। তার আঙুল কাঁপে, কিন্তু মন স্থির থাকে, কারণ তিনি জানেন তিনি যা তৈরি করছেন তাতে ভালোবাসা আছে। আর যখন কাজে ভালোবাসা থাকে তখন বয়সের কোনো সীমা থাকে না। এই বৃদ্ধের আরও একটি বিশেষত্ব হলো সংযোগ। তারা একা থাকেন না, তাদের প্রতিটি দিন কোনো না কোনোভাবে অন্যের সাথে যুক্ত। তা সে প্রতিবেশী হোক, বন্ধু হোক, নাতি নাতনিদের চিঠি হোক বা শুধু সন্ধ্যের আড্ডা।
আজকের ডিজিটাল যুগে যেখানে আমরা স্ক্রিনের বন্ধুদের মধ্যে জড়িয়ে থাকি, সেখানে তারা শারীরিক স্পর্শ, চোখে চোখ রেখে কথা বলা এবং আসল সম্পর্ককে গুরুত্ব দেন। ওকিনাবার অনেক শতায়ু প্রতিদিন নতুন কিছু শেখেন। তারা বয়সকে কখনো জ্ঞানের শেষ বলে মনে করেননি। তারা বলেন, যতদিন আপনি নতুন কিছু শিখছেন ততদিন আপনি জীবিত। আর সবচেয়ে সুন্দর শিক্ষা হলো, তাড়াহুড়ো করো না, কিন্তু থেমেও না। অর্থাৎ জীবনকে নিজের গতিতে চলতে দাও, না কারো সাথে দৌড়াও, না কারো থেকে পিছিয়ে পড়ো। নিজের যাত্রা নিজে ঠিক করো, নিজের গতিতে, নিজের আবেগের সাথে। তাই যদি আমরা সত্যি দীর্ঘ, শান্তিতে ভরা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে চাই, তবে এই শতায়ুদ্ধের সরলতাকে গ্রহণ করতে হবে। আমাদের জীবনকে উদ্দেশ্য দিয়ে ভরতে হবে এবং সবচেয়ে জরুরি হলো প্রতিটি দিনকে কৃতজ্ঞতার সাথে যাপন করতে হবে। কারণ জীবনের আসল রহস্য হয়তো কোনো বইতে নেই, বরং এই বৃদ্ধের হাসিতেই লুকিয়ে আছে। সপ্তম অধ্যায়, ইকিগাই ডায়েট, পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের খাদ্যাভ্যাস। ভাবুন তো, যদি শুধু খাবার খাওয়ার পদ্ধতিই আপনার বয়স, আপনার স্বাস্থ্য এবং আপনার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। হ্যাঁ, ওকিনাওয়া এবং জাপানের ব্লু জোনে বসবাসরত মানুষরা ঠিক এটাই করছেন। কোনো ডায়েট চার্ট ছাড়া, কোনো জিম মেম্বারশিপ ছাড়া, ক্যালোরি কাউন্ট না করে তারা শুধু তাদের খাবার দিয়েই দীর্ঘ, শান্ত এবং সুখে জীবনযাপন করছেন। এখন প্রশ্ন ওঠে, কিভাবে? তারা কি কোনো বিশেষ সুপারফুড খান? তারা কি দামি অর্গ্যানিক সাপ্লিমেন্ট নেন? নাকি তাদের কাছে কোনো প্রাচীন রহস্য আছে? সত্যি বলতে হ্যাঁ, তাদের কাছে একটি রহস্য অবশ্যই আছে, কিন্তু তা বাজার থেকে আসে না। তা আসে তাদের চিন্তাভাবনা, তাদের রীতিনীতি এবং তাদের সংস্কৃতি থেকে। আর সেই রহস্যের নাম হলো ইকিগাই ডায়েট। ওকিনাওয়ার মানুষদের খাবারে প্রথম যে জিনিসটি থাকে তা হলো সরলতা। তাদের খাবার রঙিন হয়, কিন্তু সাধারণ, বেশি জাঁকজমক ছাড়া, ভারী মশলা ছাড়া, শুধু প্রকৃতি থেকে যা পাওয়া যায় তাই প্লেটে। তারা ভাত খান, কিন্তু কম। তারা শাকসবজি খান, মরশুমি, স্থানীয়, তাজা। তারা সোয়া পণ্য যেমন টোফু বা মিজো স্যুপ খান, যা শুধু সুস্বাদুই নয়, হজমের জন্যও হালকা। কিন্তু সবচেয়ে শক্তিশালী বিষয়টি হলো সেই নীতি যাকে বলা হয় হারা হাচিবু, অর্থাৎ 80% পেট ভরার পরেই থেমে যাওয়া। ভাবুন তো, যখন গোটা বিশ্ব পেট পুরে খাবার পিছনে ছুটছে, এই মানুষরা একটু ক্ষুধার্ত থাকাকে একটি আর্ট মনে করেন। তাদের জন্য ক্ষুধা মেটানো কোনো যুদ্ধ নয়, একটি সচেতনতা। যখন পেট মাত্র 80% ভরা থাকে, তখন শরীরের উপর চাপ পড়ে না, হজম আরামে হয় এবং মানুষ শারীরিক ও মানসিকভাবে হালকা অনুভব করে। আমরা যখন খাবার খাই তখন টিভি চলতে থাকে, হাতে মোবাইল থাকে আর মন থাকে অন্য কোথাও। কিন্তু তারা প্রতিটি গ্রাসের সাথে কৃতজ্ঞ থাকেন। যে কৃষক এটি ফলিয়েছেন তার ধন্যবাদ, যে হাত এটি রান্না করেছে তার ধন্যবাদ, আর এটি খাওয়ার জন্য যে জীবন পেয়েছেন তার অনুভূতি। আর যখন খাবার পূজা হয়ে যায়, তখন প্রতিটি গ্রাসে আরোগ্য হয়ে ওঠে। ওকিনাওয়ার ডায়েটে বেশিরভাগ জিনিসই প্রদাহরোধী, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তাদের খাবারে সবুজ শাক, সামুদ্রিক শৈবাল, মিষ্টি আলু এবং ফার্মেন্টেড সবজি অন্তর্ভুক্ত থাকে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য সোনার মতো। আর এই সব কিছু তারা আনন্দের সাথে মজা করে খান, কোনো ট্রেন্ডের পেছনে ছুটে বা কোনো জোর করা ডায়েটের অধীনে নয়। তাদের প্লেটে বৈচিত্র্য থাকে, কিন্তু পরিমিতির সাথে। তারা প্রতিদিন একই জিনিস খান না, কিন্তু যা খান তাতে ভারসাম্য থাকে। না বেশি তেল, না বেশি চিনি, না বেশি নুন। সবুজ চা, এটি তাদের জীবনের একটা অংশ। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সাধারণ চা তাদের শরীরকে ডিটক্স করে, মনকে শান্ত রাখে এবং তাদের এক নীরব শক্তি দেয়। ওকিনাওয়ার মানুষরা নিজেরা রান্না করেন। তাদের ঘরে রেডি টু ইট সংস্কৃতি নেই। রান্না করা তাদের জন্য একটি ধ্যানমূলক কাজ। সবজি কাটা, রান্না করা, পরিবেশন করা, এই সব কিছুই আচারের মতো করা হয়। আর যখন কোনো কাজ মননশীলতার সাথে করা হয়, তখন সেই সাধারণ রুটিনও আধ্যাত্মিক হয়ে ওঠে। তাহলে ভাবুন, আমরা কি খাচ্ছি, কিভাবে খাচ্ছি এবং কেন খাচ্ছি? ইকিগাই ডায়েট আমাদের শেখায় যে খাবার শুধু ক্ষুধা মেটানোর মাধ্যম নয়, এটি শরীর, মন এবং আত্মা তিনটির জন্যই জ্বালানি। আর যেদিন আমরা খাবারের সাথে সংযোগ স্থাপন করব, সেদিন আমাদের জীবনে এক নতুন প্রবাহ আসবে। তাই পরের বার যখন আপনি খাবার খাবেন, থালাটা শুধু ভরবেন না, হৃদয়ও ভরুন। স্বাদ অনুভব করুন, কৃতজ্ঞ হন এবং আপনার শরীরকে তাই দিন যা সে পাওয়ার যোগ্য। কারণ যখন আপনি আপনার খাবারকে ভালোবাসবেন, তখন আপনার জীবনও আপনাকে ভালোবাসা শুরু করবে। অষ্টম অধ্যায়,
মৃদু সঞ্চালন দীর্ঘজীবন। হালকা নড়াচড়ার মাধ্যমে কিভাবে দীর্ঘ ও সক্রিয় জীবনযাপন করা যায়। আপনি কি কখনো কোনো বৃদ্ধকে দেখেছেন যিনি 100 বছর বয়সেও বাগানে গাছে জল দিচ্ছেন, বা কোনো বৃদ্ধাকে দেখেছেন যিনি প্রতিদিন নিজের হাতে রান্না করছেন, ক্লান্তি ছাড়া, অভিযোগ ছাড়া? শরীর বৃদ্ধ হতে পারে, কিন্তু যদি সেই শরীরে নড়াচড়া বেঁচে থাকে, তবে সেই জীবনই জীবনের সবচেয়ে সুন্দর ছবিতে পরিণত হয়। জাপানের ওকিনাওয়াতে বসবাসকারী বৃদ্ধরা আমাদের এক অমূল্য শিক্ষা দিয়েছেন। দীর্ঘ জীবনের জন্য জিমে যাওয়া, ভার উত্তোলন করা বা দৌড়ানো জরুরি নয়। জরুরি হলো মৃদু সঞ্চালন, অর্থাৎ জেন্টল মুভমেন্ট, অর্থাৎ ছোট্ট ছোট্ট ধীর কিন্তু একটানা নড়াচড়ার মাধ্যমে শরীরকে সক্রিয় রাখা। সেখানকার মানুষরা কোনো বড় ব্যায়ামের রুটিন অনুসরণ করেন না। তারা যোগ ব্যায়াম করেন না, পুশ আপও করেন না, কিন্তু তারা হাঁটেন, বাগান নিজেরা পরিচর্যা করেন, মাটিতে বসেন এবং কোনো অবলম্বন ছাড়াই উঠে দাঁড়ান। তারা দিনভর এমন অনেক ছোট ছোট কাজ করেন যা তাদের জয়েন্টগুলোকে জ্যাম হতে দেয় না, তাদের পেশিগুলোকে শক্ত হতে দেয় না। এক 96 বছর বয়সী মহিলা প্রতিদিন তার নাতনির জন্য টুপি বোনেন। তার হাত ধীরে ধীরে চলে, কিন্তু সেই সঞ্চালনেই তার ইকিগাই লুকিয়ে আছে। তার শরীর কাজ করছে এবং মনও শান্তিতে আছে। ওকিনাওয়ার মানুষরা তাদের শির দ্বারা সোজা রাখেন। তারা বলেন, সোজা কিট, পরিষ্কার মন। তাদের প্রতিটি নড়াচড়ায় সচেতনতা থাকে। তারা বসেন মনোযোগ দিয়ে, হাঁটেন মনোযোগ দিয়ে, কারণ তারা জানেন জীবন বিস্তারিতের মধ্যে থাকে, তাড়াহুড়োর মধ্যে নয়। তারা ফ্লোর সিটিং করেন, অর্থাৎ মাটিতে বসেন, সেখানেই খান, সেখানেই চা পান করেন, আর প্রতিবার উঠে দাঁড়ানোর সময় তারা তাদের শরীরকে এক মৃদু চ্যালেঞ্জ দেন, আর এই সঞ্চালনই তাদের সক্রিয় রাখে। আমরা সব কিছুতে শর্টকাট খুঁজি, এলিভেটর, রিমোট, রেডি ফুড, কিন্তু তারা প্রতিটা কাজ নিজেরা করার চেষ্টা করেন। তারা নিজেদের কাপড় নিজেরা কাচেন, সবজি নিজেরা কাটেন, ঘর নিজেরা পরিষ্কার করেন। আর এই সব কিছু তারা ব্যায়ামের নামে নয়, অভ্যাসের বশে করেন। তাদের বিশ্বাস, যে শরীর নড়ে না তা তাড়াতাড়ি ভেঙে যায়। তারা প্রতিদিন হাঁটতে বেরোন, দ্রুত নয়, ধীরে, কিন্তু প্রতিদিন। কোনো ডেডলাইন নেই, কোনো টার্গেট নেই, শুধু প্রতিটি পদক্ষেপে এক শান্ত শক্তি। আর এই হাঁটাটা তারা একা নন, তাদের মোয়াই অর্থাৎ বন্ধুদের সাথে করেন, গল্প করতে করতে, হাসতে হাসতে, আর অজান্তেই তারা শরীর ও মন দুটোকেই সুস্থ করে তোলেন। এবার ভাবুন আমরা কি করছি। আমরা সকালে উঠেই চেয়ারে, তারপর গাড়িতে, তারপর অফিসে, তারপর রাতে বিছানায়, মাঝে কোনো সঞ্চালনই নেই। আর তারপর আমরা বলি কোমরে ব্যথা, শরীর ক্লান্ত, মন ভারী লাগছে। হয়তো উত্তরটা খুবই সহজ। আমাদের শরীর তৈরি হয়েছে চলার জন্য, কাজ করার জন্য, প্রবাহিত হওয়ার জন্য, জমে যাওয়ার জন্য নয়। ইকিগাই মুভমেন্ট আমাদের মনে করিয়ে দেয় যে ফিটনেস কোনো সিক্স প্যাকের খেলা নয়। আসল ফিটনেস হলো তাই যা আপনাকে প্রতিদিনের ছোট ছোট কাজ করার শক্তি দেয়, যা আপনাকে ক্লান্তি ছাড়া বাঁচার স্বাধীনতা দেয়। তাই পরের বার এলিভেটরের বোতাম পর্যন্ত হাত বাড়ানোর আগে একবার সিঁড়ির দিকে তাকান। কোনো কাজ পরে করার জন্য পিছিয়ে দেওয়ার আগে তার নিজের হাতে করার চেষ্টা করুন, কারণ ছোট ছোট সঞ্চালনই একসাথে মিলে এক বড় এবং দীর্ঘ জীবনের ভিত্তি তৈরি করে। তো বন্ধুরা, এই পর্যন্ত এই সুন্দর যাত্রায় আমরা জানলাম যে জীবনকে শুধু যাপন করাই যথেষ্ট নয়, তাকে উদ্দেশ্যপূর্ণভাবে যাপন করা জরুরি। আমরা জানলাম যে ইকিগাই কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন, সেই কারণ যা আমাদের প্রতিদিন সকালে বিছানা থেকে টেনে তোলে, সেই কাজ যা টাকার জন্য নয়, হৃদয়ের শান্তির জন্য করা হয়, সেই সম্পর্ক, সেই অভ্যাস, সেই চিন্তা যা আমাদের এই ভিড়ে ভরা পৃথিবীতেও নিজের এক আলাদা পরিচয় দেয়। ইকিগাই আমাদের শেখায় যে আনন্দ বড় জিনিসে লুকিয়ে থাকে না, বরং রোজকার সেই ছোট ছোট কথায় থাকে যেগুলোর দিকে আমরা খেয়ালই দিই না। এক কাপ গরম চা, এক পুরনো বন্ধু, সকালের রোদ বা বাগানে ফোটা নতুন কুড়ি, এটাই আসল জীবন। আর যখন আমরা আমাদের কাজে ফ্লো খুঁজে নিই, আমাদের সম্পর্কে অর্থ খুঁজে নিই, আমাদের খাবারের সম্মান খুঁজে নিই এবং আমাদের প্রতিটি দিনে কৃতজ্ঞতা খুঁজে নিই, তখন ইকিগাই শুধু একটি ধারণা হয়ে থাকে না, তা হয়ে ওঠে জীবনযাপনের এক পদ্ধতি। তো আজ আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার জীবনকে এভাবেই চলতে দেবেন, নাকি এখন সময় এসেছে থেমে ভাবার, নিজেকে এই প্রশ্ন করার যে আমার ইকিগাই কি? কারণ যেদিন আপনি এর উত্তর খুঁজে পাবেন, সেই দিন থেকে আপনি শুধু জীবিত থাকবেন না,
বরং বাস্তবে বাঁচতে শুরু করবেন। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে হৃদয় থেকে লাইক করুন, আর যদি আপনি এখনও বুক গেস্টকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন, কারণ এমনই জীবন বদলে দেওয়া সারসংক্ষেপ আমরা আপনার জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসি। কমেন্টে আমাদের অবশ্যই জানান, আপনি কি কখনো নিজের ইকিগাই অনুভব করেছেন? আর যদি না করে থাকেন তাহলে এখন কি আপনি তা খোঁজা শুরু করবেন? দেখা হবে পরের ভিডিওতে এক নতুন বইয়ের সাথে, এক নতুন চিন্তার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেকে জানুন, জীবনকে যাপন করুন এবং নিজের ইকিগাইকে অনুভব করুন। দেখার জন্য ধন্যবাদ।